এখানে দেখি তো একটু ইফেক্টিভ মাসের কোনো অঙ্ক আছে কিনা। তিনশো 34 পেয়ে যাবে। এখানে আবার ওই যে ইফেক্টিভ মাস এমই ড্যাশ অফ ইলেকট্রন অফ সাম মেটালস, এখানে ইফেক্টিভ মাসকে আবার রেশিও হিসেবে প্রকাশ করছে আর কি। Effective mass. The effects of all internal forces are incorporated into ME dash. It should emphasize that ME dash is obtained theoretically from the solution of Schrodinger equation. It should be emphasized that ME dash is obtained theoretically from the solution of Schrodinger equation for the electron in a particular crystal, a task that is by no means trivial. However, the effective mass can be readily measured. For some of the familiar metals, ME dash is very close to ME. For example, in silver, ME dash এবং ME দুইটা সমান for all practical purpose, whereas লিথিয়ামের ক্ষেত্রে ME dash হচ্ছে 2.2 of ME, as shown in table 4.2. On the other hand, ME dash for many metals and semiconductors is appreciably different than the electron mass in vacuum and can even be negative. ME asteroid বলে মনে না, asteroid depends on the properties of the band that contains the electron. আচ্ছা, এখানে জাস্ট একটা টেবল দেওয়া আছে যে বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ME ড্যাশ এবং ME এর মধ্যে যে রেশিওটা, এই রেশিওটা কেমন হয়। The table complied from multiple sources. আচ্ছা, এখানে আর কিছু তো বলে বুঝছো, এখানে তেমন কিছু আর বলে না। ভাবছিলাম এখানে অঙ্ক থাকতে পারে কিনা, মানে এই সূত্রটা দিয়ে যদি থাকে আর কি, এই জন্য বলছিলাম এই সূত্রটা অ্যাপ্লাই করে যদি অঙ্ক থাকে আর কি। বইয়েও নাই তেমন কিছু একটা। আচ্ছা, এখন দেখো ডেনসিটি অফ স্টেটস। এখন পড়ানো বাকি আছে ডেনসিটি অফ স্টেটস, তারপর হচ্ছে ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স। ডেনসিটি অফ স্টেট এর একটা অঙ্ক আছে, আর বোলসম্যান ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এই কয়টা জিনিস আছে এই স্ট্যান্ডার মধ্যে। এখানে কিন্তু দুইটা স্ট্যান্ডা একসাথে, স্ট্যান্ডা 4 এবং 5। আচ্ছা, এখন দেখো ডেনসিটি অফ স্টেট কি জিনিস। আমরা এর আগে একটা কথা বলছিলাম যে এনার্জি স্টেট গুলো যেগুলো আছে এগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে না, এটা বলছিলাম মনে হয়, তাই না? কোন এক জায়গায় মনে হয় বলছিলাম। জি স্যার, গত ক্লাসে বলছিলেন। হ্যাঁ, এনার্জি স্টেট গুলো
ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে না, এটা একটা কথা বলছিলাম। এখন এনার্জি স্টেট গুলোর ঘনত্ব বলতে কি বোঝায়? যেমন আমরা এনার্জিটা প্লট করি ওয়াই অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে এনার্জি প্লট করি। আর নাম্বার অফ এনার্জি স্টেট এটা যদি এক্স অ্যাক্সিসে প্লট করি, নাম্বার অফ এনার্জি স্টেট পার ইউনিট এনার্জি পার ইউনিট ভলিউম, এটাকে বলে ডেন্সিটি অফ স্টেট। নাম্বার অফ এনার্জি স্টেট নাম্বার অফ এনার্জি স্টেট পার ইউনিট এনার্জি। এরকম হচ্ছে কেন? পার ইউনিট ভলিউম সম্ভবত বলা থাকে, ভলিউম। ভলিউমটা কেন বললাম? আচ্ছা, না না, নাম্বার অফ স্টেটস ইলেকট্রন ওয়েভ ফাংশনস পার ইউনিট এনার্জি পার ইউনিট ভলিউম ইন এ ব্যান্ড ইজ কল্ড ডেন্সিটি অফ স্টেট। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, পার ইউনিট ভলিউম কেন বললাম? স্যার ব্যান্ডটা তো ভলিউমের ক্ষেত্রে হিসাব করা হয়। বুঝে বলতেছো কিনা শিওর হতে পারতেছি না। কালকে বলছিলেন স্যার, স্যার এটা তো কালকে বলছিলেন, মানে একটা অনেকগুলা অনুর যদি n সংখ্যক নেই সেক্ষেত্রে ভলিউমটা হিসাব করতে হয় ব্যান্ডের জন্য। আমরা ব্যান্ডটা বলি কারণ স্যার এখানে স্যার শক্তি স্তরগুলো স্যার পরস্পরের সাথে এমন ভাবে লাগানো থাকে যে এটাকে স্যার সংখ্যা দিয়ে স্যার আমরা বলতে হয়, যার আমরা এটাকে স্যার ব্যান্ড বলি। না সেটা তো ঠিক আছে, হ্যাঁ সেটা ঠিক আছে। ব্যান্ড বলতেছি কেন সেটা আমি বলি নাই। আমি জিজ্ঞেস করতেছি পার ইউনিট ভলিউম কথাটার অর্থটা কি, মানে এই ভলিউমটা কিসের ভলিউম? স্যার আমরা যদি একটা কিউবিক স্ট্রাকচার নিই সেক্ষেত্রে হচ্ছে স্যার n সংখ্যক অণু ওখান থেকে পাবো, সেটার জন্য ব্যান্ড হিসাব করলে তখন আমরা ভলিউম হিসেবে করতে হয়। হ্যাঁ ঠিক, ঠিক আছে। কারণ হচ্ছে যে মানে আসলে পার ইউনিট ভলিউম নিচ্ছি এই কারণে যে পার ইউনিট ভলিউমে একটা নির্দিষ্ট সংখ্যক কি বলে অ্যাটম থাকে। তাহলে নির্দিষ্ট সংখ্যক অ্যাটমের জন্য নাম্বার অফ এনার্জি স্টেট আসলে আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। কারণ পার ইউনিট ভলিউম দিয়ে যদি আমি না বলি তাহলে তো মিনিংলেস হয়ে যায়। নাম্বার অফ এনার্জি স্টেট পার ইউনিট এনার্জি কিন্তু পার ইউনিট ভলিউম বললাম না, তাহলে আসলে জিনিসটা ফিজিবল হয় না। মানে পার ইউনিট ভলিউমে বলতে হবে ব্যাপারটা, মানে একক ভলিউমে তো একটা নির্দিষ্ট সংখ্যক অ্যাটম থাকে একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, অন্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অন্যরকম থাকে, তাই না? তাহলে পার ইউনিট ভলিউমেই আসলে জিনিসটা কম্পেয়ার করি আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য। এই কারণে ডেনসিটি অফ স্টেটের সংজ্ঞার মধ্যে আমরা এভাবে বলি আর কি। তাহলে এখানে প্রথমে একটা জিনিস আলোচনা করছে যে আমরা দেখি যে এনার্জি স্টেট গুলো প্রথম দিকে একটু পাতলা পাতলা থাকে, মানে এনার্জি স্টেটের যে ডিফারেন্স, এনার্জি স্টেটটা যদি আমি আঁকি তাহলে প্রথম দিকে এনার্জি স্টেটের যে ডিফারেন্স, মানে এনার্জি ডিফারেন্স এগুলো একটু পাতলা পাতলা থাকে, এরপরে আস্তে আস্তে মানে ঘন হইতে থাকে। মানে ইন্টার এনার্জি স্টেটের যে ডিফারেন্স, বুঝতে পারছো কথাটা? এগুলো তো আসলে আঁকাটা মুশকিল, এমনি আঁকতেছি আর কি, মানে বোঝানোর জন্য যে প্রথম দিকে একটু পাতলা পাতলা থাকে, পরে মাঝখানে এনার্জি স্টেট গুলো ঘন থাকে। ঘন থাকে মানে হচ্ছে মাঝখানে নাম্বার অফ এনার্জি স্টেট বেশি থাকে, মানে মাঝখানে
স্যারের কথা তো শুনলাম না, মনে হয় নেট গেছিলাম, মনে হয় স্যারের নেট প্রবলেম। আচ্ছা, এখন এখানে, আচ্ছা আমি রেকর্ডটা অন করি। এখন এখানে একটা জিনিস বোঝানো হয়েছে যে ডেনসিটি অফ স্টেটের ঘনত্বটা মাঝামাঝি কন্ডিশনে কেন বেশি হয়। এটা মানে মোটামুটি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ধরো যদি কয়েন থাকে 10টা কয়েন, কয়েনের হেড থাকে আর টেইল থাকে, তাই না? স্যার জি স্যার। যদি এরকম হয় যে 10টা হেড, 10টা কয়েনের 10টা হেড, তাহলে 10টা হেডকে আমি যদি সিরিয়ালি সাজাই তাহলে কয়ভাবে সাজাইতে পারবো? একভাবে সাজাইতে পারবো, দ্বিতীয় কোনো উপায় নাই। আবার যদি 10টা টেইল দেই, 10টা টেইলকে সাজাবো কিভাবে? একদম স্যার। হ্যাঁ, একভাবেই সাজাইতে পারবো। এর ক্ষেত্রে তোমার কি বলে এটাকে, অ্যাটমিক অরবিটাল যেগুলো থাকে, অ্যাটমিক অরবিটাল গুলো কম্বিনেশন হয়ে তো তোমার মলিকুলার অরবিটাল বা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কম্বাইন্ড অরবিটাল তৈরি করে, কম্বিনেশন করে। আমি আগে একটা জিনিস বলছিলাম যে ওই যে কি বলে আহ, 3টা হাইড্রোজেনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়েছিলাম। না, 3টার ক্ষেত্রে কম্বিনেশন বোঝানোর ক্ষেত্রে একটা কথা বলছিলাম যে কম্বিনেশন গুলো এমন ভাবে হয় যে সিমেট্রিক হবে, মাঝখানের অ্যাটমের রেসপেক্টে সিমেট্রিক অথবা অ্যান্টি সিমেট্রিক হবে, এরকম একটা কথা বলছিলাম। বাজ করলে যাতে সমান হয়। হ্যাঁ, তো এখন এই যে অরবিটাল গুলো, এই যে অরবিটাল গুলো যদি এরকম হয় যে ধরো 5টাই হেড অথবা 5টাই টেইল, তাহলে এখানে কিন্তু আসলে তোমার নাম্বার অফ কি বলে কম্বিনেশন একটাই হয়। কিন্তু যদি 5টা হেড, হেড 5টা আর টেইল 5টা এরকম যদি হয় তাহলে কিন্তু বেশ কিছু কম্বিনেশন সম্ভব, বেশ কিছু কম্বিনেশন হবে, তাই না? ঠিক স্যার, তাহলে এটা কিন্তু স্যার সাজানো যাবে স্যার। হ্যাঁ, তাহলে হেড এবং টেইল গুলোকে আসলে আমি মানে কিসের সাথে মিলাইতেছি? আমি মিলাচ্ছি যে অ্যাটমিক অরবিটাল গুলো যেগুলো আছে, যেমন এগুলোকে যদি আমি হেড চিন্তা করি, এই যে অ্যাটমিক অরবিটালের এই পজিটিভ দিকে যে কম্বিনেশন, সিমেট্রিক কম্বিনেশন যেগুলো, এগুলোকে যদি আমি হেড চিন্তা করি, যদি সিমেট্রিক কম্বিনেশন হয় তাহলে এগুলাকে আমি হেড বলতে পারি, তাই না? হ্যাঁ, আর সিমেট্রিক এবং কি বলে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের কম্বিনেশন যদি হয়, ইন ফেজ এবং আউট অফ ফেজ দুইভাবে যদি কম্বিনেশন হয়, অর্থাৎ 5টা হেড 5টা টেইল, এটার কম্বিনেশন কিন্তু কয়েকভাবে সম্ভব, বেশ কয়েকভাবে সম্ভব। কিন্তু এটা ওই যে বলছিলাম ওইভাবে ওই শর্তগুলো মেনটেন করে কম্বিনেশন হইতে হবে, মানে মাঝখান বরাবর সিমেট্রিক অথবা অ্যান্টি সিমেট্রিক থাকতে হবে। ঠিক একই লজিকে যে এই কারণে মাঝখানে অনেক ধরনের কম্বিনেশন হওয়ার কারণে মাঝখানে এনার্জি লেভেলের সংখ্যাটা বেশি থাকে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। মাঝখানের এনার্জি গুলো, এবং এটাও কিন্তু বলছিলাম যে যখন সবগুলো ধরো ইন ফেজে যদি সবগুলো ইন্টারাকশন হয়, সবগুলো ইন ফেজে ইন্টারাকশন, সবগুলো যদি ইন ফেজে ইন্টারাকশন হয় তাহলে কিন্তু কোনো নোট থাকে না। নোট থাকবে? নোট থাকে না মানে কি, প্রবাবিলিটি জিরো কোথাও নাই। এখানেও কিছু প্রবাবিলিটি আছে, এখানেও কিছু প্রবাবিলিটি আছে, এখানেও কিছু আছে, এটা জিরো হয় নাই কিন্তু, দেখে জিরো মনে হচ্ছে, এগুলা জিরো না কিন্তু। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে স্টেবল এবং এটার এনার্জি সবচেয়ে মিনিমাম, সবচেয়ে মিনিমাম এনার্জি, তাই না? জি স্যার। সবচেয়ে জি মিনিমাম স্যার। এনার্জি। তাহলে এই ধরনের এনার্জি স্টেট
এনার্জি স্টেটের সংখ্যা কম, এই ধরনের এনার্জি স্টেট, এটা তো একটাই হবে, কিন্তু ধরো হেড কিছু কম, মানে ইনফেজে ইন্টারাকশনের সংখ্যা বেশি, এই ধরনের কম্বিনেশনের সংখ্যা কম থাকে, অর্থাৎ নিচের দিকে এনার্জি লেভেলের সংখ্যা তুলনামূলক কম, কিন্তু মাঝখানে অনেক বেশি হয়। কম্বিনেশন এটা এখানে এক্সাম্পল চেষ্টা করছে। আর এগুলো তো তোমার ম্যাথমেটিক্যালি শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করেও এই জিনিসগুলো হয়তো বের করা যায়। আচ্ছা, উই ডিফাইন দ্য ডেনসিটি অফ স্টেটস। এখন ডেনসিটি অফ স্টেট কে কিভাবে আসলে এক্সপ্লেইন করা হয় সেটা এখানে দেখাচ্ছে যে we define density of states GE such that GE into Delhi is the number of states। তার মানে এটা হচ্ছে কি নাম্বার অফ স্টেটস, এটা হচ্ছে কি ডেনসিটি অফ স্টেটস, ঠিক আছে, এটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস। এটাকে যদি আমি এনার্জি ডিফারেন্স দিয়ে গুণ করি তাহলে কি পাবো, নাম্বার অফ স্টেটস পাবো ইন এনার্জি ইন্টারভ্যাল E to E plus Delhi per unit volume of the sample। অর্থাৎ এখানে খেয়াল করো, ডেনসিটি অফ স্টেটস ডিই বলতে বোঝাচ্ছে নাম্বার অফ স্টেটস ডিপেন্ড বাই এনার্জি, ডিফারেন্স অফ এনার্জি। এনার্জি ডিফারেন্স, আসলে এখানে একটা এনার্জি ডিফারেন্স সাথে ভলিউম। তাহলে এই যে জিই, এইটাকে যদি আমি এনার্জি ডিফারেন্স দিয়ে গুণ করি, এটাকে যদি আমি এনার্জি দিয়ে গুণ করি তাহলে এনার্জি এনার্জি কাটাকাটি যায় না, জি স্যার। জি তাহলে স্যার। কি থাকে, তাহলে থাক না না নাম্বার অফ এনার্জি স্টেট, নাম্বার অফ এনার্জি স্টেট পার ইউনিট ভলিউম, এটা এখানে বলা হয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে নাম্বার অফ এনার্জি স্টেট পার ইউনিট ভলিউম, নাম্বার অফ এনার্জি স্টেট পার ইউনিট ভলিউম। তার মানে এটা হচ্ছে, আমি যদি ডেনসিটি অফ স্টেট কে একটা এনার্জি ডিফারেন্স দিয়ে গুণ করি তাহলে ওই এনার্জি ডিফারেন্সে কয়টা এনার্জি স্টেট আছে সেটা পাওয়া যাবে, তাই না? জি স্যার। এটা কিন্তু এনার্জি না, এটাকে এনার্জি ডিফারেন্স বলতে হবে, এনার্জি ডিফারেন্স। কেন বলো তো দেখি, এনার্জি না বলে এনার্জি ডিফারেন্স কেন বলতে হবে? আমার স্যার প্রতি এনার্জি ব্যান্ড এখানে এনার্জিটা চেঞ্জ হয়ে যাচ্ছে না স্যার? বুঝতে পারি না এই কথাটা। প্রতি ক্ষেত্রে স্যার এনার্জিটা সেম থাকে না, এনার্জি ডিস্ট্রিবিউশনটা। এনার্জি ডিফারেন্স কেন নিচ্ছি? এনার্জি ব্যান্ড স্যার, আমার এনার্জি ব্যান্ডের কারণে স্যার আমার এনার্জিটা স্যার ডিফারেন্ট হয়ে যাচ্ছে না স্যার? এনার্জিটা ডিফারেন্স তো হচ্ছে, কিন্তু এনার্জি ডিফারেন্স কেন বলতেছি উত্তরটা মনে হয় আসে নাই। স্যার আমি যেহেতু এখানে ইন্টিগ্রেশন করতেছি স্যার, প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন স্যার ইন্টিগ্রেট করলে স্যার টোটাল এনার্জিটা পাইতেছি। না সেটা ঠিক আছে, ওটা বুঝতে পারছি, কিন্তু মানে এখানে আমি এনার্জি না বলে ধরো এই যে সূত্রের মধ্যে মনে করো জিই সূত্রের মধ্যে আমি এন ডিভাইডেড বাই এনার্জি, এখানে ই বলতেছি, এনার্জি না বলে এনার্জি ডিফারেন্স কেন বলতেছি? এখানে এনার্জিও তো বলতে পারতাম, এনার্জি না বলে এনার্জি ডিফারেন্স কেন বললাম? মানে নাম্বার অফ এনার্জি স্টেট পার ইউনিট, লেভেলগুলোর মধ্যে এনার্জি ডিফারেন্স হবে। আরেকবার বলি, ডেনসিটি অফ স্টেট বলতে বোঝায় নাম্বার অফ এনার্জি স্টেট পার ইউনিট, এনার্জি না বলে এনার্জি ডিফারেন্স কথাটা আসলে অ্যাকুরেট হয়, এনার্জি পার ইউনিট, এনার্জি ডিফারেন্স পার ইউনিট ভলিউম। এই কথাটা কেন বললাম? এনার্জি ডিফারেন্স এই জন্য বলা হয় যে কোন একটা নির্দিষ্ট এনার্জিতে তো এনার্জি নাম্বার অফ এনার্জি স্টেট হয় না, এনার্জি ডিফারেন্সের মধ্যে হয়। বোঝো নাই কথাটা? মানে এখানে যদি আমি বলি এটা একটা এনার্জি, তাই না?
জি স্যার। তাহলে এই এই একটা সার্টেন একটা এনার্জিতে কয়টা এনার্জি স্টেট আছে? একটার বেশি তো থাকবে না, একটাই স্যার। একটাই থাকবে। তাহলে এনার্জি ডিফারেন্স নিতে হবে আমাকে। তাহলে আমি যদি বলি এই এনার্জি ডিফারেন্সে কয়টা আছে, তাহলে কোশ্চেনটা সঠিক হইলো। জি স্যার, এর ভিতরে অনেকগুলাই আছে। হ্যাঁ, মানে কোন একটা নির্দিষ্ট এনার্জি লেভেলে কয়টা এনার্জি স্টেট আছে, এই কথাটা সঠিক না, কথাটা ভুল। বুঝছো কথাটা? জি স্যার। এই কারণে এনার্জি ডিফারেন্স কথাটা ইউজ করা হয়। এই জন্য দেখো ডেল ই দিয়ে গুণ করছে, খেয়াল করো এখানে ডেল ই দিয়ে গুণ করছে, শুধু ই দিয়ে কিন্তু গুণ করে নাই। বুঝছো কথাটা? জি স্যার। ডেল ই দিয়ে গুণ করে 0 থেকে ই পর্যন্ত ইন্টিগ্রেশন করলে আমি নাম্বার অফ এনার্জি স্টেট পাচ্ছি। বুঝতে পারছো কথাটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, হাউ টু ডিটারমাইন দ্য ডেনসিটি অফ স্টেটস, এইটার একটা ডেরিভেশন আছে, এটা ইচ্ছা করলে দেখানো যায়। এটা কখনো দেখাই আবার কখনো দেখাই না, একটু সংক্ষেপে একটা দেখি, একটু আলোচনা করা যায় কিনা। To determine the density of states, function GE, we must first determine the number of states with energies less than E dash in a given band. To find it, we use energy levels for an electron in a 3D potential well. আমরা এনার্জি লেভেল বের করতেছি একটা ইলেকট্রনের in a 3D potential well. We know that the energy of an electron in a cubic potential well of size L, এটার প্রমাণ মানে অন্য কোথাও হয়তো করা আছে, সরাসরি এই সূত্রটা ইউজ করছে আর কি, সরাসরি এই সূত্রটা ইউজ করা হয়েছে। যদি একটা পটেনশিয়াল ওয়েল হয়, পটেনশিয়াল ওয়েলের যদি সাইজটা এল হয়, সাইজ বলতে ডাইমেনশন বোঝাচ্ছে, যে যেটা ডাইমেনশন, ধরো এদিকে এল, এল হচ্ছে ডাইমেনশন, ঠিক আছে? ডাইমেনশন বলতে আমি আমার যেটা মনে হয় এটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই এল। এরকম যদি একটা পটেনশিয়াল ওয়েল হয়, যেটা ডাইমেনশন এল বলতে বোঝাচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই যদি এল হয়, তাহলে এই পটেনশিয়াল ওয়েলের ক্ষেত্রে তোমার এনার্জি অফ এন ইলেকট্রন, একটা ইলেকট্রনের এনার্জি ই কে এইভাবে এক্সপ্রেস করা যায়। এখানে এনটা কি, তাই না? এন এন জিনিসটা কি? এন হচ্ছে অনেকটা, তুমি চিন্তা করতে পারো স্থানাঙ্কের মতো। স্থানাঙ্ক, স্থানাঙ্ক আছে না? যেমন ধরো আমার যদি 3 ডাইমেনশন হয়, তখন স্থানাঙ্কটাকে কিন্তু কোন একটা স্থানাঙ্ককে যদি নির্দেশ করতে হয়, তাহলে কিভাবে নির্দেশ করি আমরা? x1 y1 z1। হ্যাঁ, এক্স ওয়াই জেড দিয়ে কিন্তু এক্সপ্রেস করি, তাই না? জি স্যার। মনে করো এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, তখন আমরা ধরো এই পজিশনটা ধরো ওই যে কি বলে এটাকে, পোলার ফর্ম মনে আছে কিনা? পোলার জি ফর্ম, স্যার। px py। পোলার ফর্ম অনেকটা ওইরকম আর কি। ধরো এটা এক্স, জি স্যার। এটা ওয়াই, তখন আমরা কিন্তু পি কে, পি এর স্থানাঙ্ক যেটা, সেটাকে আমরা অনেকটা এইভাবে বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর যদি 3 ডাইমেনশন হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে পি এর স্থানাঙ্ক যেটা, অনেকটা সেইভাবে কিন্তু এটাকে এক্সপ্রেস করা হয়। তাহলে কোন একটা নির্দিষ্ট বিন্দু, যেই বিন্দুর স্থানাঙ্ক n1 n2 এবং n3, তাহলে সেটার মানে স্থানাঙ্ক নির্দেশ করতেছে n স্কয়ার, n1 স্কয়ার, n2 স্কয়ার, n3 স্কয়ার। এটা মানে সূত্রে আসছে আর কি, একটা সূত্র আর কি। জি স্যার। এটা n গুলোকে হাইড্রোজেনের বেলায় আসলে মানে তুমি কোঅর্ডিনেট ইউনিট চিন্তা করতে পারো, কোঅর্ডিনেট সিস্টেমের ইউনিট চিন্তা করতে পারো। এই যেমন এই যে কোন একটা অ্যাটম যদি এই জায়গায় থাকে, তাহলে তার পজিশনটা এইভাবে ডিনোট করতেছে। আর কোন যদি অ্যাটম এই জায়গায় থাকে, অ্যাটম তো বিভিন্ন জায়গায় থাকতে পারে, তাই না? পটেনশিয়াল ওয়েলের বিভিন্ন পজিশনে এটা থাকতে পারে, ঠিক না? তাহলে পটেনশিয়াল ওয়েলের পজিশন মনে করো এই জায়গাটা, তাহলে এটাকে বলতেছে
n ড্যাশ n1 স্কোয়ার n2 স্কোয়ার n3 স্কোয়ার। এই তাহলে এই অবস্থায় মনে করো এই জায়গাটা ধরে নিল, তাহলে এই জায়গাটাতে তোমার ভলিউম কত হবে, এই ভলিউমটা বের করতেছে। Now the volume of the space would be 1/8 of the total sphere as understood from the figure. এটা খেয়াল করো একটু, এই জায়গাটা যেমন এটা একটা স্থানাঙ্ক, তাহলে এই স্থানাঙ্ক n ড্যাশ হচ্ছে n1 স্কোয়ার n2 স্কোয়ার n3 স্কোয়ার। তাহলে এই জায়গাটার ভলিউম কত হইতে পারে? ভলিউম এটাকে তোমার একটা গোলকের কথা চিন্তা করছে, বুঝছো? জি স্যার, সার্কেলের ক্ষেত্রে 4/3 ফায়ার কিউব। হ্যাঁ, এটা একটা গোলক। আমি যদি একটা গোলক চিন্তা করি, তাহলে গোলকের মানে 4 ভাগের সরি, এটা বুঝাবো কিভাবে? স্যার ওরা 8 ভাগের 1 ভাগ হিসাব করছে না? আর এটাকে অর্ধেক করে কাটি, এটাতে 8 ভাগের 1 ভাগ। তাহলে এটা আসলে একটা গোলককে অর্ধেক করলে যদি আমি এইভাবে ইয়ে করি, তাহলে এটা কিন্তু এক একটা অংশ কিন্তু 8 ভাগের 1 ভাগ হচ্ছে। এই অংশটা 8 ভাগের 1 ভাগ হচ্ছে। তাহলে অনেকটা এই সারফেস যেটা দেখা যাচ্ছে, এই সারফেসটা একটা গোলকের কি 8 ভাগের জি স্যার। অনেকটা এরকম আর কি। তাহলে এখানে স্থানাঙ্ক যদি n ড্যাশ হয়, n ড্যাশ বলতে বোঝাচ্ছে এতটুক জায়গার মধ্যে কতটুক ভলিউম। তাহলে ভলিউমটাকে আমার লিখতে হবে 1/8 4/3 পাই ইনটু n ড্যাশ কিউব। n ড্যাশ বলতে এটা একটা স্থানাঙ্ক নির্দেশ করতেছে, n ড্যাশ বলতে স্থানাঙ্ক নির্দেশ করতেছে। n ড্যাশটাকে আমরা রেডিয়াস হিসাব করতেছি। এইভাবে আর কি n1 স্কোয়ার n2 স্কোয়ার n3 স্কোয়ার এইভাবে আসলে রিপ্রেজেন্ট করছে এখানে। আচ্ছা, এখন নাম্বার অফ অরবিটাল স্টেটস আর প্রপোর্শনাল টু দা ভলিউম। এখন নাম্বার অফ এনার্জি স্টেটটা আসলে ভলিউমের সাথে সম্পর্কিত। Thus the number of orbital state n dash s orbital n dash বলতে বোঝাচ্ছে নাম্বার অফ এনার্জি স্টেট অথবা অরবিটাল স্টেট। অরবিটাল স্টেটটাই তো এনার্জি স্টেট, ঠিক না? উইদিন দা ভলিউম, এটাকে এটার একটা সমানুপাতিক ধরে নিছে। মানে এই যে ভলিউমের সাথে সমানুপাতিক ধরে নিছে। তাহলে এটা কি কাটাকাটি করলে এটা আসতেছে? হ্যাঁ, 2 3 দুগুণে 6। আর কাট ভাগ করলে হ্যাঁ। পাশে 3 গুণ 6 হ্যাঁ। আসে। তাহলে ভলিউমের সাথে সমানুপাতিক হচ্ছে নাম্বার অফ এনার্জি স্টেট। এটা তো বুঝো, তাই না? ভলিউম বাড়লে তো নাম্বার অফ অ্যাটম বাড়বে। নাম্বার অফ অ্যাটমের সাথেই তো এনার্জি স্টেটের সম্পর্ক, একদম সরাসরি সম্পর্ক, তাই না? জি স্যার। ইফ ইচ অরবিটাল স্টেট কন্টেইনস, প্রত্যেকটা অরবিটাল স্টেট যদি 2টা ইলেকট্রন কন্টেইন করে একটা অরবিটাল স্টেটে, তাহলে দ্যাটস দ্য নাম্বার অফ স্টেটস ইনক্লুডিং স্পিন উইদিন দিস ভলিউম। এটা 2 দিয়ে গুণ করছে, এই জন্য 1/3 হইছে। From equation 1 we get the expression of n dash in terms of material dimension L. ওই যে প্রথম যে ইকুয়েশনটা আমি লিখছিলাম, এটা অন্য কোথাও থেকে নিয়ে আসছে প্রমাণ করে। এই যে প্রথম ইকুয়েশনটা, এখানে যে এটাকে তো n ড্যাশ স্কয়ার লেখা যায়, এই অংশটা n ড্যাশ স্কয়ার লেখা যায়। তাহলে এই জিনিসটাই n ড্যাশ স্কয়ারটাকে তোমার যদি আমি বাম দিকে রাখি, তাহলে জিনিসটা আসে e 8e me l স্কয়ার। এটা মনে করছে, দেখি তো 8 me e divided by h স্কয়ার। হ্যাঁ, এখন the above expression becomes the function of e, thus substituting n dash। এখন ওই যে n ড্যাশটা সাবস্টিটিউট করতে হবে কোথায়? এইখানে। এই n ড্যাশের মানটা আমি যদি এখানে সাবস্টিটিউট করি,
তাহলে এটা ই এর একটা ফাংশন হয়ে যাবে। দেখো এন ড্যাশ কি ই এর ফাংশন না, এন ড্যাশটা ই এর ফাংশন। তাহলে এই জায়গাটায় যদি আমি এন ড্যাশটা বসাই তাহলে আমি এস ই মানে নাম্বার অফ এনার্জি স্টেট ইন টার্মস অফ এনার্জির একটা ফাংশন পেয়ে যাব। The above equation is for the number of states for the entire material. এটা এটা হচ্ছে যে তোমার এই যে ইকুয়েশনটা সাবস্টিটিউট করছে আর কি, যে এই মানটা এখানে বসাইছে। এখানে এই যে এই মানটা যদি আমি এখানে বসাই, হ্যাঁ সাবস্টিটিউট যদি করি তখন এটা এরকম চলে আসবে। স্যার আমার এখানে স্যার এলটা কি স্যার ল্যাটিস প্যারামিটার? ওইটা ঠিক আছে, ওই এন এর মানটা ওইভাবে বসাই দিচ্ছে মনে করো, বসাইলে আসে। এটা আমি করে দেখছিলাম একবার, তুমি করলে বুঝতে পারবো আর কি। ধরো এখানে স্কোয়ার আছে, এখানে কিউব আছে, অসুবিধা নাই, তুমি এটাকে এন ধরে নাও, মানে এন এ কনভার্ট করে নাও, করে বসাইলে এটা চলে আসবে আর কি। এই কারণে এখানে 3/2 আসছে, বুঝছো? স্যার 3/2 হবে আর কি স্যার পাওয়ারটা। হ্যাঁ এই কারণে এটা 3/2 হয়। এটা আমি মানে ক্যালকুলেশন করে দেখছিলাম, এটা বসায় দেখছিলাম আর কি, আসে এটা, সমস্যা নাই। এই প্রমাণটা স্যার কেমিস্ট্রি বই আছে তো। আচ্ছা, the above equation is for the number of states for entire material. এই ইকুয়েশনটা হচ্ছে নাম্বার অফ এনার্জি স্টেট ফর entire material. However, the number of states per unit volume will be as follows. তাহলে পার ইউনিট ভলিউমে যখন করব তখন আমাদের করতে হবে কি, এল কিউব দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে নাম্বার অফ এনার্জি স্টেটস ফর দ্য এন্টায়ার ম্যাটেরিয়াল, পুরা ম্যাটেরিয়ালের জন্য। অর্থাৎ ওই যে আমি যে পটেনশিয়াল ওয়েলটা ধরে নিছিলাম, পটেনশিয়াল ওয়েল, যদি পটেনশিয়াল ওয়েলের ডাইমেনশন এল হয় তখন পুরাটার ভলিউম কি এল কিউব না? জি স্যার। ভলিউম হচ্ছে এল কিউব, কিন্তু আমরা তো চাচ্ছি যে নাম্বার অফ এনার্জি স্টেট পার ইউনিট ভলিউম, তাহলে এল কিউব দিয়ে ভাগ করতে হবে। তাহলে এল কিউব দিয়ে ভাগ করলে এই এক্সপ্রেশনটা চলে আসতেছে। এই স্যার এখানে স্যার এল এর মান সবগুলো 1 হয়ে যাবে না? দৈর্ঘ্য প্রস্থ সবগুলো 1 পার ইউনিট। এটাও ধরতে পারো, এখানে যদি এল যদি সবগুলো 1 হয় তাহলে তো এল থাকতেছে না, সেভাবেও থাকে না, জি স্যার সেটা বলছিলাম। বা এল দিয়ে ভাগ করলেও হয়। আচ্ছা, তার মানে এটা হচ্ছে যে এনার্জি স্টেটের, নাম্বার অফ এনার্জি স্টেটের একটা ইকুয়েশন আসলো। উই নো দ্যাট এখন আমরা এটাকে যদি এনার্জি দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই, মানে এনার্জি ডিফারেন্স দিয়ে ডেলি দিয়ে ভাগ করলে আমরা পাই ডেনসিটি অফ স্টেট। এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ই দিয়ে, ই এর মাধ্যমে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই ডেনসিটি অফ স্টেট। নাম্বার অফ স্টেট কে নাম্বার অফ এনার্জি স্টেট পার ইউনিট ভলিউম, এটা আগেও দেখানো হয়েছিল, দেখাইছিলাম না? তো ভুলে গেছো? আমি বলছিলাম যে ডেনসিটি অফ স্টেট যেটা, এটাকে যদি আমি ডেল ই দিয়ে গুণ করি তাহলে কি পাই? নাম্বার অফ নাম্বার অফ স্টেট, নাম্বার অফ স্টেট পাই। জি স্যার। আবার উল্টা ভাবে যদি বলি যে আমি এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই ডেনসিটি অফ স্টেট। ঠিক আছে, তাহলে আমরা ডেনসিটি অফ স্টেটের একটা এক্সপ্রেশন বের করলাম, ডেনসিটি অফ স্টেট কেমন হয়। তাহলে এই এক্সপ্রেশনটা খেয়াল করো যে এই এক্সপ্রেশনটাতে এই প্রথম অংশটা কিন্তু অনেকটা কনস্ট্যান্টের মতো, তাই না? জি স্যার। প্রথম অংশটা, এই অংশটা কিন্তু অনেকটা কনস্ট্যান্টের মতো, এটা কনস্ট্যান্ট। তাহলে এনার্জির সাথে ডেনসিটি অফ স্টেটের যে ইকুয়েশন, এটাকে যদি আমি বলি যে এ ই টু দি পাওয়ার হাফ, তাহলে y ইজ ইকাল টু m x টু দি পাওয়ার হাফ। তাহলে এটার প্লটটা কেমন হবে?
এই ধরনের একটা প্লট হবে x টু দি পাওয়ার হাফ এর প্লটটা কিন্তু এরকম হয়, এটা যদি y হয় এটা যদি x হয়, বুঝছো কথাটা? হাফ প্যারাবোলা। এই ধরনের একটা কিন্তু ইকুয়েশন আসে, তার মানে এইখানে আমি কি প্লট করতেছি, এনার্জি, আর এদিকে ডেনসিটি অফ স্টেট, সরি ডেনসিটি অফ স্টেটস প্লট করতেছি। তাহলে দেখো ডেনসিটি কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, explain the term density of state from the equation. The number of energy state per unit volume per unit energy is called density of state. It can be expressed by the following equation. From the above equation, it is clear that the density of state increases exponentially with increasing the energy. It becomes zero if the energy is zero. তাহলে এনার্জি যদি জিরো হয়, এনার্জি তো নরমালি জিরো আমরা ধরি না কোনো জায়গায়, it becomes zero if the energy is zero. আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, এখানে বলছে কি হোয়াট ইজ ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স, হাউ ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স ইজ ইউজড টু ফাইন্ড দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন এ ব্যান্ড। এখানে আরেকটা কনসেপ্ট চলে আসছে ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স, এগুলো মনে হয় তোমরা পড়ছো আগে, তাই না? পড়ো নাই? এগুলো কি পড়ছো আগে? স্যার না, ডিরেক্ট স্যার। স্ট্যাটিস্টিক্স এটা তো পড়ি নাই, ফার্মি লেভেল পড়ছিলাম স্যার। ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স পড়ো নাই, আচ্ছা। ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে কোন একটা ইলেকট্রনের এনার্জি স্টেটের রেসপেক্টে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনকে রিপ্রেজেন্ট করে। মানে ইলেকট্রনের এনার্জি রেসপেক্টে আমরা ইলেকট্রনের কি বলে স্টেট, এনার্জি স্টেটের ডেনসিটি আমরা বললাম যে এনার্জি স্টেট, এনার্জি রেসপেক্টে এনার্জি স্টেটের কি অবস্থা বা ডেনসিটি অফ স্টেটের কি অবস্থা, এটা আমরা দেখলাম, তাই না? কিন্তু ইলেকট্রন কোথায় থাকতে পারে কোথায় থাকতে পারে না এটা এখনো দেখি নাই। তাহলে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, ইলেকট্রনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এইটা আসলে ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স বা বোলসম্যান স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখানো হয়। ইলেকট্রনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা দেখানোর চেষ্টা করি। So if we know the distribution of the electron energy state and the probability of having electron in a certain state, that is the probability of finding an electron at an energy level E, which is given by the Fermi Dirac statistics. মানে এখানে আমরা যদি ইলেকট্রন থাকার প্রবাবিলিটি, কোন একটা এনার্জি স্টেটে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি বের করতে পারি, যেটাকে বলা হয় ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স। কোন একটা নির্দিষ্ট এনার্জি স্টেটে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি, এটা যদি জানি তাহলে আমরা ইলেকট্রনের প্রবাবিলিটি আসলে বের করতে পারি। বুঝতে পারছো? তাহলে ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স কি এক্সপ্রেস করে, কোন একটা নির্দিষ্ট এনার্জি স্টেটে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি। বুঝতে পারছো? জি স্যার। If E is the electron energy and Fe is the probability that a state with energy E is occupied, then from the following equation we can get the number of electrons within a band. অর্থাৎ আমি যদি ধরো এটা হচ্ছে এনার্জি স্টেট, ডেনসিটি অফ স্টেট, আর এটা হচ্ছে প্রবাবিলিটি, তাহলে ডেনসিটি অফ স্টেট আর একটা হচ্ছে প্রবাবিলিটি। ডেনসিটি অফ স্টেট কি, নাম্বার অফ এনার্জি স্টেট পার ইউনিট এনার্জি পার ইউনিট ভলিউম, আর এফি মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার এনার্জিতে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি। এই দুইটা যদি গুণ করি এবং কোন একটা এনার্জি ডিফারেন্সে যদি গুণ করি তাহলে ওই এনার্জি ডিফারেন্সের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে সেই সংখ্যাটা বের হয়ে যাবে। এটাকে এক্সাম্পল দিচ্ছে এইভাবে যে আমি যদি ধরো কোন একটা এরিয়া,
এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, দুইটা পাশাপাশি দুইটা গ্রাম আছে। এখন এই গ্রামে এটা হচ্ছে ঘরের ডেনসিটি মনে করো, আরেকটা এরিয়াতে ঘরের ডেনসিটি বেশি। এটা মনে ডেনসিটি মনে করো 10, মনে করো 20। আচ্ছা, মানে ঘরের ডেনসিটি মনে করো। এখন এখানে মানুষ থাকার প্রবাবিলিটি, মনে করো 0.6, আর এখানে মানুষ থাকার প্রবাবিলিটি মনে করো 0. মনে করো না, এটা এটা কম হইতে পারে, বেশি হইতে পারে, এটা জাস্ট এমনি একটা সংখ্যা দিয়ে বুঝাইতেছি আর কি। মানে ধরো এটা ডেনসিটি 10 আর প্রবাবিলিটি হচ্ছে 0.6, আর এটা ডেনসিটি 20, এটা প্রবাবিলিটি মনে করো 0.5। এটা যে কোনো কিছু হইতে পারে, প্রবাবিলিটিটা কম হইতে পারে, বেশি হইতে পারে, এটা আমরা জানি না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, প্রবাবিলিটির সাথে ডেনসিটি যদি গুণ করি তাহলে আমরা আসলে কতজন মানুষ আছে সেটা আসলে বের করতে পারি। কতজন মানুষ আছে এটা বের করতে পারি। যেমন এখানে 6, এখানে 0.5 দিয়ে গুণ করলে এখানে 10। ঠিক আছে, হ্যাঁ, 20 কে 0.5 দিয়ে গুণ করলে 10 হয়। অর্থাৎ আসলে প্রবাবিলিটিকে যদি আমি ডেনসিটি দিয়ে গুণ করি তাহলে আসলে একটা সংখ্যা আসে, বুঝতে পারছো? সংখ্যা আসে। তাহলে এইখানেও তাই, আমাদের ইলেকট্রনের কি বলে এটাকে ডেনসিটি আমরা বের করছি জিই দিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে ওই সার্টেন এনার্জিতে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি, সেটা হচ্ছে এফই। এই দুইটা গুণ করলে আসলে আমি নাম্বার অফ ইলেকট্রন পাই কোন একটা এনার্জি রেঞ্জে। বুঝছো কথাটা? তাহলে ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স আসলে একটা কি বলে প্রবাবিলিটি ফাংশন চিন্তা করতে পারো। ইলেকট্রন থাকার চান্স, এনার্জি রেসপেক্টে যদি আমি প্রবাবিলিটি চিন্তা করি তাহলে এগুলোকে বলি আমরা ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স। ডেনসিটি অফ স্টেটস ইন এ ব্যান্ড, এই অঙ্কটা একটু দেখানো দরকার ছিল। ডেনসিটি অফ স্টেটস ইন এ ব্যান্ড given that the width of the energy band is typically কোন একটা এনার্জি ব্যান্ড উইথ দেওয়া আছে 10 ইলেকট্রন ভোল্ট। 10 ইলেকট্রন ভোল্ট, তাহলে এটাকে যদি আমি 0 ইলেকট্রন ভোল্ট ধরি আর উপরেরটাকে যদি 10 ইলেকট্রন ভোল্ট ধরি, ব্যান্ডের নিচের অংশ আর উপরের অংশ, the width of an energy band is typically 10 electron volt. Calculate the following in per centimeter cube per electron volt unit. So then density of states at the center of the band. তাহলে মাঝামাঝি কন্ডিশনে ডেনসিটি অফ স্টেটটা কেমন হবে মাঝামাঝি কন্ডিশনে? হ্যাঁ, মাঝামাঝি কন্ডিশন। তাহলে দেখো ডেনসিটি অফ স্টেটস or the number of energy states per unit energy per unit volume GE is given by, তাহলে এই GE এর এই সূত্রটা এটা কিন্তু ইউজ করা লাগে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে। তাহলে ডেনসিটি অফ স্টেট মাঝামাঝি বরাবর কত হবে এটাই মনে জিজ্ঞেস করছে। ডেনসিটি অফ স্টেটস at the center of the band, তাহলে which gives the number of states per cubic meter per joule of the energy considering the energy at the bottom of the band equal to 0। তার মানে নিচে আমি 0 ধরে নিয়েছি, বুঝতে পারছো? এটা 0 কনসিডার করা হয়েছে, যে নিচেরটা যদি 0 হয় তাহলে মাঝখানে হবে 5, উপরে হবে 10। Considering the energy at the bottom of the band equal to 0, we get the energy at the middle equal to 5 electron volt, and substituting E is equal to 5, we have
তাহলে সেন্টারে ডেন্সিটি অফ স্টেট হচ্ছে এইটা সেন্টারে। সো কনভার্টিং সেন্টিমিটার কিউব, এখানে সেন্টিমিটার এখানে মিটার কিউবে আসছে, তাই না? আমরা নরমালি কিন্তু তুমি যদি বসাও ইউনিট গুলো বসাও, যে দেখি যেমন এটা কেজিতে আসছে, তাই না? এটা যদি কেজি থাকে আর এটা যদি এসআই ইউনিটে বসাও তাহলে আসবে কি মিটার কিউবে আসবে। ভলিউমটা মিটার কিউবে আসবে না? জি স্যার। জি স্যার। তাহলে মিটার কিউবকে আমি সেন্টিমিটার কিউবে যদি নিতে চাই তাহলে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হয়। 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে সেন্টিমিটার কিউব হলে 10⁻⁻6 -6। জি স্যার। হ্যাঁ গুণ করতে হয়, তাহলে গুণ করলে আমি এটা সেন্টিমিটার কিউবে পেয়ে যাব। তো এখানে নরমালি সেন্টিমিটার কিউবে আমরা রাখি, কারণ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা বলি না যে নাম্বার অফ ম্যাটেরিয়াল পার সিসি, সিসিতে নরমালি এক্সপ্রেস করা হয়, এই কারণে সিসিতে রাখছে। আচ্ছা, বি কি বলছে? দ্য নাম্বার অফ স্টেটস and number of states per unit volume within a small energy range. এখন নাম্বার অফ স্টেট যদি বের করতে চাও, নাম্বার অফ states per unit volume within a small energy range of kT about the center. About the center মানে এই মাঝখানে যে জায়গাটা, এই মাঝখানে যে জায়গাটা এইটার কেটি, কেটি একটা এনার্জি কিন্তু। এখন কয়টা এনার্জি স্টেট আছে এটা যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে একটা এনার্জি ডিফারেন্স লাগবে, তাহলে এনার্জি ডিফারেন্সটাই হচ্ছে কেটি। কেটি মানে আমি জানি 0.026 মনে হয় না, নাকি 0.026 এরকম। 26 মিলিভোল্ট, এই যে বোলসম্যান কনস্ট্যান্ট। হ্যাঁ, ইলেকট্রন ভোল্টে কিন্তু 0.026 ইলেকট্রন ভোল্ট হয় কেটি, 0.026 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই যে মাঝামাঝি বরাবর যে ডেন্সিটি অফ স্টেট আছে সেটাকে যদি আমি ওই এনার্জি দিয়ে গুণ করি, যেমন সূত্রটা কি ছিল? আচ্ছা, বি করতেছিলাম না, এটা হচ্ছে বটম আর এটা হচ্ছে মিডল। হ্যাঁ ঠিক আছে, ওই যে মিডলের এনার্জিটা তো আমরা বের করে নিছিলাম, তাই না? মিডলের এনার্জিটা এই যে মিডিলের জিটা বের করে নিছিলাম, তাহলে এটা কি নাম্বার অফ এনার্জি স্টেট যদি আমি চিন্তা করি তাহলে জিই ইন্টু ডেলি। তাহলে এখানে বলা হয়েছে মাঝ বরাবর এই মাঝখানে কয়টা এনার্জি স্টেট আছে, কেটি এনার্জি দূরত্বে, কেটি এনার্জি ডিফারেন্স কত, কেটি। তাহলে এইটাকে যদি আমি কেটি দিয়ে গুণ করি তাহলে এখানে নাম্বার অফ এনার্জি স্টেট পেয়ে যাচ্ছি, বুঝতে পারছো? আবার এট কেটি অ্যাবভ দ্য বটম, আবার নিচ থেকে কেটি দূরত্ব, এনার্জি দূরত্বে ডেন্সিটি অফ স্টেট কত সেটাকে বের করে নিছে, বের করে ওখানে আবার ওইটাকে আবার তোমার মনে করো ওই কেটির এনার্জি দিয়ে গুণ করছে, কেটির এনার্জি দিয়ে গুণ করে ওইখানে সংখ্যাটা বের করছে। কোশ্চেনটা দেখি, the density of state at kT above the bottom of the band, মানে একদম নিচে থেকে কেটি, হ্যাঁ কেটি পর্যন্ত। তাহলে এখান থেকে তোমার ডেন্সিটি অফ স্টেটটা বের করতে হবে যে এই সূত্রটা ইউজ করে। আবার নাম্বার অফ এনার্জি স্টেট পার ইউনিট ভলিউম উইদিন এ স্মল এনার্জি রেঞ্জ অফ কেটি থেকে টুয়াইস কেটি ফ্রম দ্য বটম অফ দ্য ব্যান্ড। তাহলে ওইটাকে তোমার কেটি দিয়ে যদি গুণ করা হয়, ডেন্সিটি অফ স্টেটকে যদি আবার কেটি দিয়ে গুণ করো তাহলে নাম্বার অফ এনার্জি স্টেট পাওয়া যাবে। তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা প্রায়ই থাকে আর কি পরীক্ষায়। আজকে এ পর্যন্তই থাক, এরপরে আর দুইটা টপিক আছে, তাহলে আমাদের দুইটা স্ট্যান্ডার্ড শেষ হয়ে যাবে, এই টপিকটা আর এই টপিকটা, দুইটা টপিক আছে। ঠিক আছে, আচ্ছা।
স্যার এখানে এটা কি বোল্টসম্যান কোনটা? কে যেটা ইউজ করা হচ্ছে স্যার? হ্যাঁ, এটি তো এগুলা জানা জানা মান, এটা তো দেওয়া থাকবে না হয়তো।